বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে আমরা যখন বহির্বিশ্বের যদি একটু চিন্তা করি, আমার কাছে মনে হয় যে বহির্বিশ্ব বা পৃথিবীতে যে বিভিন্ন দেশ রয়েছে বা বিভিন্ন যে মানবাধিকার অর্গানাইজেশন গুলো রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তারা আসলে কখনোই সেভাবে গুরুত্ব সহকারে দেখে না। কেন দেখে না আমি বলি, এটা কয়েকটা রিজন আছে। প্রথমত হচ্ছে বাংলাদেশের যে সরকার, বিগত সময় বলেন বা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, এরা কখনোই দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে স্বীকার করেনি। এটা হচ্ছে এক নম্বর ব্যাপার। দুই নম্বর ব্যাপার হচ্ছে কোনটা, এই যে মানে সংখ্যালঘু নির্যাতনের যে ভয়াবহতা, এই ঘটনাগুলোকে বাংলাদেশের সংখ্যালঘুরা কখনোই স্পষ্টভাবে বহির্বিশ্বের কাছে তুলে ধরতে পারে নাই। দেখুন, 1971 সালের পর থেকে এখন পর্যন্ত প্রায় 1 কোটির অধিক মানুষ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নির্যাতন, নিপীড়ন এবং অত্যাচারের কারণে। কিন্তু এরা পালিয়ে গেছে কিভাবে জানেন? যে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, কেউ কারোর সাথে যায় নাই। এই যে দেখুন, আপনি আজকে যদি বলুন, আমি যদি বলি যে এই যে মায়ানমার থেকে যে রোহিঙ্গা, সবাই পুরো বিশ্ব জানে যে রোহিঙ্গা ইস্যু, রোহিঙ্গারা শরণার্থী, এটা পুরো বিশ্ব জানে। কেন জানে? কারণ তারা 20,000 জন হলেও একসাথে কিন্তু দেশ থেকে তারা বাংলাদেশে প্রবেশ করেছে। সো ওই 20,000 জনের মাধ্যমে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এরা হচ্ছে রোহিঙ্গা। তো বাংলাদেশে যে এই 1 কোটির অধিক হিন্দু মাইগ্রেট হলো বা তারা যে পালিয়ে গেল নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করতে না পেরে, এগুলার কিন্তু কোনো দলিল নেই, কোনো এভিডেন্স নেই, কোনো প্রমাণ নেই। তো এটা একটা আমাদের সীমাবদ্ধতা। আরেকটা হচ্ছে ওই প্রথমে যেটা বললাম যে সরকার তো স্বীকার করেই না। আর সবচেয়ে এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলোকে আসলে এই মানবাধিকার সংগঠনগুলো বা এই যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা আসলে বিশ্বাস করতে চায় না। কেন? কারণ তারা মনে করে যে যেখানে শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত একজন ব্যক্তি, হ্যাঁ, একজন নোবেলিয়ান, একটি দেশের প্রধান উপদেষ্টা, সেখানে কিভাবে অশান্তি হয়? এটা কিভাবে সম্ভব? আপনাদের এটা ভাই অস্বাভাবিক মনে হতে পারে, কিন্তু এটাই সত্য যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল জয়ী, যিনি আবার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন এখন বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তাহলে এই শান্তিতে নোবেল জয়ী একজন প্রধান উপদেষ্টার দেশে কিভাবে অশান্তি হতে পারে, কিভাবে সংখ্যালঘু নির্যাতন হতে পারে? তার উপর আমাদের যে প্রধান উপদেষ্টা আছে, ইনি তো ভাই স্বীকারই করে না যে দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে। আপনি কিভাবে প্রমাণ করবেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, সরকার যদি তাদের জায়গা থেকে, হ্যাঁ, তাদের যে রাজনৈতিক যে উদ্দেশ্য বা রাজনৈতিক যে ফায়দা, এগুলোকে পরিহার করে, তাদের স্বার্থের কথা বিসর্জন করে যদি তারা এই সংখ্যালঘুদের উপর যে ভয়ঙ্কর নির্যাতনের ঘটনাগুলো ঘটতেছে, এই ঘটনাগুলোকে যদি স্বীকার না করে, তাহলে আসলে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি কোন দিকে যাবে, এটা খুবই একটা ভাবার ব্যাপার। এখানে যে ঘটনাগুলো ঘটতেছে না, এটা ভাই একটা বিশাল একটা পরিকল্পনা। ধরেন এক এক করে ধরতেছে, এক এক করে মারতেছে। তো সবচেয়ে বড় কথা, ওই যে বললাম যে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশে কিভাবে অশান্তিতে থাকে সংখ্যালঘুরা, এটা বিশ্বাসযোগ্য নয়, এটা বিশ্বাস করা কঠিন। সবাইকে ধন্যবাদ।